এটির নাম সেকা। আগের জীবনে সে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, কিন্তু নতুন এই পৃথিবীতে সে নিজের শক্তিকে গোপন রাখে। তার উদ্দেশ্য হলো হিরোর পাশে থেকে তাকে রক্ষা করা। পরে সে জানতে পারে যে এই পৃথিবীর ডিমনরা শুধু নয়, এমনকি রাজাও হিরোকে মারতে চায়। সেকা সংকল্প করে নেয় যে করে হোক সে হিরোকে মরতে দেবে না। তো কাহিনীর শুরুতে যাওয়া যাক। কাহিনী শুরুতে আমরা দেখি একটি গ্রামে অনেকগুলি গবলিন মিলে হামলা করে দিয়েছে, ফলে গ্রামের লোকেরা আতঙ্কে লুকিয়ে পড়েছে। আকাশে বিশাল এক ড্রাগনের উপর চড়ে থাকা এক জাদুকর অনেকগুলি টেলিস্পেন ছেড়ে দেয় এবং সেগুলি প্রত্যেক গবলিনের সামনে গিয়ে বিস্ফোরিত হয়ে সমস্ত গবলিনদের মেরে ফেলে। সে এত বেশি শক্তিশালী জাদুকর যে এত বিশাল দানবকে নিজের বশে করে ফেলেছে। এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও একদিন তার অপ্রত্যাশিত পরাজয় হয়ে যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষায় সে রাজপরিবারের বিশিষ্ট লোকেদের সঙ্গে শত্রুতা করে ফেলেছিল, যারা তার সমস্ত স্টুডেন্টদেরও বন্দী বানিয়ে নিয়েছে। তার এক স্টুডেন্ট কুরুর পরাজয় ভীষণ ভেঙে পড়েছে। সে পুনর্জন্মের একটি রিচুয়াল শুরু করে, কারণ এই জীবনে সে হেরে গেছে। তাই তার উদ্দেশ্য হলো অন্য এক নতুন জীবনে সফল হওয়া। জাদুকরের মৃত্যুর পর অন্য এক পৃথিবীতে তার সেকা ল্যাম্প্রক নামের এক ছেলের দেহে পুনর্জন্ম হয়। সেখানে তার বাবা ম্যাজিক পরীক্ষা করার রিচুয়াল করে, কিন্তু সেকার দেহে কোনো ম্যাজিকের উপস্থিতি লক্ষ্য করতে পারে না। এদিকে তার বড় ভাই তাকে অপমানিত করে। এই পৃথিবীতেও জাদুর অস্তিত্ব আছে। এটি হলো ল্যাম্প্রক বংশের প্রসাদ, যাদের বংশ থেকে অনেক বড় বড় জাদুকর হয়েছে। সেই পরিবারের তৃতীয় ছেলে হিসেবে তার জন্ম হয়েছে। শুধুমাত্র তার মা একজন দাসী ছিল যে ম্যাজিকের ব্যবহার করতে পারত না। সেই জন্য তার ভাইরা সবসময় তাকে নিচু নজরে দেখত। তার কাছে জাদু শক্তি নেই, কিন্তু রুহানি শক্তি আছে। সেই শক্তিগুলোকে সে নিজের পাথার মধ্যে বের করে কিছু ইঁদুর এবং কিছুকে কাক শিকিগামিতে রূপান্তরিত করে, যারা এদিক সেদিক ঘুরে তাকে তথ্য সংগ্রহ করে দিবে। সেখানে তার ভাই গ্রে এসে তাকে বিরক্ত করতে শুরু করে। তাই সেকা তার কাক শিকিগামিকে ডেকে তার ভাইয়ের মাথায় আঘাত করে ব্যথায় জর্জরিত করে ফেলে। তবে বড় ভাই লুপ এসে কাকগুলোকে তাড়িয়ে গ্রেকে রক্ষা করে। শেখার উপরে তার সন্দেহ জাগে এবং গ্রেকে নিয়ে চলে যায়। সে 7 বছরের হয়ে গেছে, কিন্তু কেউ তার জন্মদিন উদযাপন করে না। সে দাসীর ছেলে বলে কেউ তার প্রতি গুরুত্ব দিত না। এই পৃথিবীতে কাগজের দাম অনেক, তাই সে নিজেই কাগজ তৈরি করে এবং সেগুলো দিয়ে টেলিস্পেন বানায়। ইফা নামের এক দাসী শেখার একটি কোট নিয়ে তার কাছে আসে, যেটি বাইরের ঝোপ ঝাড়ের মধ্যে পড়েছিল। শেখা ধারণা করে গ্লে প্রতিশোধ নিতে হয়তো এটি বাইরে ফেলে এসেছিল। হঠাৎ গ্লে এসে ইফাকে ধমক দিয়ে সাইডে সরিয়ে দেয় এবং শেখাকে অবজ্ঞা করে বলে ম্যাজিক ছাড়া জীবন কতটা সহজ, পড়াশোনার কোনো ঝামেলায় নাই। সে গর্বের সঙ্গে জানায় যে সে ম্যাজিক শেখার জন্য ইম্পেরিয়াল লুডোনি এক একাডেমিতে যাবে, যেখান থেকে অনেক ভালো ভালো জাদুকর বেরিয়েছে। এই শুনে শেখা একটু অবাক হয়। গিলে অপমান করে বলে যে তার মতো কারোর জন্য সেখানে কোনো জায়গা নেই। তাদের বাবা সেখানে এসে জাদু শেখানোর জন্য সঙ্গে নিয়ে যেতে থাকলে শেখা অনুরোধ করে ম্যাজিক ট্রেনিং এ যোগ দেওয়ার জন্য। তারা ট্রেনিং শুরু করে। তাচ্ছিল্য করে গিলে শেখাকেও একবার চেষ্টা করতে বলে। শেখা সম্মত এবং ভাবে সে নিজের জাদু কাউকে দেখাতে চায় না, কিন্তু তারা তাকে অনেক অপমানিত করেছে। তাই সে নিজের শক্তির ক্ষুদ্র নমুনা দেখাবে। সে নীল রঙের একটি ফায়ারবল তৈরি করে, যেটি টার্গেটকে পুরোপুরি উড়িয়ে দেয় এবং এই দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ কোনো মন্ত্র ছাড়াই সে কিভাবে নীল রঙের ফায়ারবল তৈরি করতে পারলো। এ দেখে তার বাবাও কিছু বুঝতে পারে না। শেখা জাদুর ট্রেনিং নিতে চায়, কিন্তু তার বাবা মানা করে দেয়, কারণ সে মনে করে যে সে ভালো জাদুকর হতে পারবে না, যে জাদু নিয়ে জন্মগ্রহণ করেনি। তাই শেখারও জাদু শিখে কোনো লাভ নেই। তবে তিনি শেখার জন্য গৃহ শিক্ষক রাখবে বলে জানায়। শেখা মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে এবং শিকিগামির সাহায্যে তার ভাইদের ট্রেনিংও দেখে। সে সবসময় ঘরে থেকে বই পড়ে ম্যাজিক শেখে, যেটি তার বাবাও লক্ষ্য করে। এভাবে দিন কাটতে কাটতে সে 11 বছরের হয়ে গেছে। শেখা আগের জীবনে বিভিন্ন আকাশে দানবকে সিল করে রেখেছিল। তাই সে পরিকল্পনা করে এই পৃথিবীতেও যদি সে গেটটি তৈরি করতে পারে, তবে এখানেও তাদেরকে ডাকতে পারবে। সে মন্ত্র পড়ে একটি ছোট আকারের আয়াকাশিকে ডাকার জন্য গেট তৈরি করে এবং গেট থেকে একটি আয়াকাশি বেরিয়ে এসে খুশিতে তাকে জড়িয়ে ধরে। শেখা লক্ষ্য করে যে সে যাকে ডেকেছিল সেই এসেছে, কিন্তু তাকে দেখতে খুব কম বয়সী মনে হচ্ছিল। তার নাম ইউকি। তার মনে হয় যে এই নতুন পৃথিবীর প্রভাবে অথবা শেখার রুহানি শক্তির জন্য নিজেকে এত কম বয়সী মনে হচ্ছে। শেখা জানায় যে সে টেস্ট করছিল যে এই পৃথিবীতেও তাকে ডাকতে পারে কিনা, এবং সে চায় না যে তাকে কেউ দেখে ফেলুক। ইউকি তার আসল রূপে এসে বলে সে এখান থেকে যেতে চায় না। সে আগের পৃথিবীতে অনেক বোর হয়ে গিয়েছিল, তাই সে এখানে লুকিয়ে থাকবে। শেখা অনুমতি দেয়। পরদিন ইফা ভুল করে গ্লের উপরে পানি ফেলে দেয় এবং গ্লে ভীষণ রেগে যায়। ইফা ক্ষমা চায়, তখনই শেখা সেখানে উপস্থিত হয়। গ্লে ইফা দিকে খারাপ দৃষ্টি দেয় এবং আজ রাতে তাকে একা রুমে আসতে বলে। সে আজকে রাতে বোঝাবে যে দাসী হওয়ার আসল মানে কি হয়। ইফা ভয় পেয়ে যায়। তখন শেখা এসে জানায় যে তার ইফার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্লে ভীষণ রেগে গিয়ে তাকে ঘুষি মারতে গেলে শেখা তার হাত ধরে ফেলে। তার কাছে হেরে যাওয়ায় গ্লে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ইফা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং শেখা বলে যে রাতের সময় তাকে গ্লের ঘরে যেতে হবে না। প্রাসাদের বাইরে একটি ছোট প্রাণীকে আহত অবস্থায় দেখে ইফার মন খারাপ হয়ে যায়। শেখা প্রাণীটির একটি চুল ছিঁড়ে ট্যালিসম্যানে লাগিয়ে দেয় এবং একটি মন্ত্র উচ্চারণ করে সেটির সমস্ত ক্ষতকে ট্যালিসম্যানে নিয়ে নেয়। প্রাণীটি সুস্থ
হয়ে গেছে এই দেখে ইফা খুব খুশি হয়ে যায় এবং তার প্রশংসা করে যে সেও হিলিং ম্যাজিকের ব্যবহার করতে পারে। লোকে বলে যে সে জাদুর ব্যবহার করতে পারে না, কিন্তু সেও তো তার ভাইদের মতো জাদুর ব্যবহার করতে পারে। সেকা ইফার প্রশংসা করে বলে যে সেও তো এমন কিছু দেখতে পায় যেটি বাকিরা দেখতে পায় না। ইফা এ কথায় অন্য অর্থ বুঝে লজ্জা পেয়ে যায়। সেকা জানায় যে সে অনেকবার ইফাকে স্পিরিটদের পিছু করতে দেখেছে। ইফা অবাক হয়ে যায়, এর মানে সেকাও স্পিরিটদের দেখতে পারে। ইফা প্রকাশ করে যে এই ব্যাপারে তার মা তাকে কাউকে বলতে নিষেধ করেছিল। এগুলি হলো এলিমেন্টাল, যেগুলি জাদুর আশেপাশে গিয়ে একত্রিত হয়। এর সাহায্যে সে তার জ্যাকেটটি খুঁজে পেয়েছিল। ইফা আরো বলে, এগুলো তোমার জিনিসপত্রের আশেপাশে গিয়ে একত্রিত হয় কিন্তু তোমার কাছাকাছি আসে না, হয়তো এরা তোমাকে উপেক্ষা করছে। সেকা জানতে চায় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা এবং ইফা জানায় যে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সঠিকভাবে পারে না। সেকা খুশি হয় কারণ স্পিরিটগুলি ইফার কথা মানে। সে ভাবে পূর্বের জীবনে এমন একজন ছিল যে স্পিরিটদের আদেশ দিতে পারত, তবে সে নিজেই কোনোদিন পারেনি। তাই সে এমন কাউকে খুঁজছিল যে স্পিরিটদের আদেশ দিতে পারে, কিন্তু সে ভাবতে পারেনি যে এমন কাউকে সে এত তাড়াতাড়ি পেয়ে যাবে। সে একটি ফায়ার স্পিরিট এনে ইফাকে তাড়াতে বলে। ইফা কয়েকবার অনুরোধ করে কিন্তু সেটি অদৃশ্য হয় না, তাই সে রেগে গিয়ে সেটিকে অদৃশ্য হতে বলে স্পিরিটটি অদৃশ্য হয়ে যায়। সেকা বুঝতে পারে যে এই কাজে সে একটু দুর্বল, তবে সে তার ভালো সঙ্গী হতে পারবে। সে ইফাকে সারা বছর ধরে স্পিরিটদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখায়। সে এখন 12 বছরের হয়ে গেছে, কিন্তু এবারও তার জন্মদিন উদযাপন করা হয় না, কিন্তু এতে তার কোনো যায় আসে না। গিলে সেকার কাছে এসে তাকে ট্রেনিং দিতে চায় এবং সে ম্যাজিক না পারায় তাকে তাচ্ছিল্য করে কথা বলে। লুপ তাকে থামায় এবং সেকাকে জানায় যে তারা সবেমাত্র তলোয়ার চালানো শিখেছে, তাই তারা তাকেও শেখাতে চায়। হঠাৎ কিছু দাসী ছুটে এসে জানায় শহরের বাইরে একটি অনেক বড় দানব দেখা গেছে। তার বাবা ফায়ারবল দিয়ে সেটিকে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু এখন সেটি দিক বদলিয়ে প্রসাদের দিকেই আসছে। জানালা খুলে দেখে যে সে দানবটি তাদের অনেক কাছাকাছি চলে এসেছে। এই দেখে গেলে ভীতু বিড়ালের মতো দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। লুপ সমস্ত জানালা দরজা বন্ধ করে সবাইকে প্রাসাদের ভিতরেই লুকিয়ে থাকতে বলে, কিন্তু সেকা ভিতরের দিকে না গিয়ে বাইরের দিকে দৌড় দেয়, কারণ বাইরে দানবটি ইফাকে আক্রমণ করতে চলেছিল। সেকা ট্যালিসম্যানটা ব্যবহার করতেই যাবে কি ইফার ফায়ার স্পিরিটগুলি দানবটিকে আক্রমণ করে দূরে সরিয়ে দেয়। সেকা অবাক হয়ে যায় কারণ ইফা নিজেই ফায়ার স্পিরিটের ব্যবহার করেছে। সেকা দানবটির দৃষ্টি আকর্ষণ করে তাকে প্রাসাদের বিপরীত দিকে নিয়ে যায় এবং একটি হামলা করে দানবটিকে মেরে ফেলে। দৃশ্যটি দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এবং সেকাকে সবাই তালি মেরে উৎসাহিত করে। এতে ইফা তো অনেক খুশি। এ দৃশ্য দেখে তার বাবাও অবাক হয়ে যায়। এল্ডার নিউটকে পরাজিত করার খুশিতে সেকার সামনে খুব ভালো খাবার পরিবেশন করা হয়। তার বাবা এবং বড় ভাই লুপ্টের প্রশংসা করে। এতে ইফা তো খুব খুশি, তবে গ্লে মোটেও নয়। তার বাবা জানতে চায় সে কিভাবে জানলো যে সে নির্দিষ্ট হামলাতে দানবটি দুর্বল হয়ে পড়বে। সেকা প্রকাশ করে যে সে একটি বই পড়ে সে দানবটির ব্যাপারে জেনেছিল। তার বাবা সন্তুষ্ট হয়ে তাকে একটি উপহার দিতে চায়, তাই সেকা দাঁড়িয়ে বলে এতদিন সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে জাদুর ব্যাপারে এত কিছু শিখেছে, তাই ল্যাম্প্রক বংশের একজন সদস্য হিসেবে এই দক্ষতাকে রাজ্যের উন্নতির জন্য ব্যবহার করতে চায়। তাই সে লুডোনিয়া ম্যাজিক একাডেমিতে পড়তে যাওয়ার জন্য অনুমতি চায়। এই শুনে গিলি হতবাক হয়ে যায়। তার বাবা শেখার ম্যাজিক শেখার আগ্রহ দেখে অনুমতি দিয়ে দেয়, তাই শেখা কৃতজ্ঞতা প্রকাশ করে আরেকটি অনুমতি চায়, সেটি হলো ইফাকেও তার সেবক হিসেবে একাডেমিতে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই শুনে ইফা হতবাক হয়ে চিৎকার করে ওঠে। তার বাবা মানা করে দেয় কারণ ইফার মধ্যে কোনো জাদু শক্তি নেই। শেখা তার বাবাকে আশ্বস্ত করে এবং ইফাকে লাঠি ধরিয়ে ফ্লেম নট বলে জানালার বাইরে অনেক বড় ফায়ারবল তৈরি করতে বলে যদি সে তার সঙ্গে একাডেমিতে যেতে চায়। ইফা শেখার সঙ্গে যেতে চেয়েছিল, তাই ফ্লেম নট বলে বাইরে বিশাল এক ফায়ারবল তৈরি করে, যেটি দেখে সবাই হতবাক হয়ে যায় কারণ এটি একটি উচ্চ লেভেলের জাদু ছিল। শেখা আবারও অনুমতি চায় এবং তার বাবা ইফাকে সঙ্গে পাঠাতে রাজি হয়ে যায়। এই সিদ্ধান্তে গিলে তীব্র আপত্তি জানায়, কারণ ল্যাম্প্রক বংশের কোনোদিন দুই ভাই একই পথে চলেনি, আর সে নিজেই একাডেমিতে যেতে চলেছে, তাই একটি নিষ্কর্মা এবং দাসীকে একাডেমিতে পাঠানো ল্যাম্প্রক বংশের নীতির বাইরে। গিলের কথায় তার বাবাও একমত হয় এবং তাদের বংশের নীতি অটল রাখতে গিলেকে আর্মিতে যোগ দিতে বলে। এই শুনে গিলের যেন চোখের তারা নিভে যায়। গিলে পরে তার মধ্যে জাদু আছে যেটি শেখার মধ্যে নেই। এই শুনে তার বাবা অপমান করে বলে এতদিন সে কি করেছে, সে শুধু তাকে তলোয়ারের সঙ্গে খেলতে এবং শহরের খারাপ লোকদের পিছনে ছুটতে দেখেছে, এমনকি সে নিজেকে শক্তিশালী করার জন্য কিছুই করেনি। অপমান সহ্য করতে না পেরে গিলে শেখার সঙ্গে লড়াই করে দেখতে চায় তাদের মধ্যে কে শক্তিশালী, এবং তাদের মধ্যে যার পরাজয় হবে তাকে তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। শেখা তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাদের মা তার ভাইয়ের সঙ্গে লড়াই না করার জন্য বোঝানোর চেষ্টা করে। এতে গিলে কঠোরভাবে বলে যে এটি তার এবং শেখার ব্যক্তিগত ব্যাপার, তাই এটি সে করেই থাকবে। তাদের বাবা এতে সম্মত হয়। নির্ধারিত করা হয় যে তাদের লড়াই পরদিন দুপুরে হবে, যে লড়াইটি সমস্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সংগঠিত হবে এবং হাই লেভেলে জাদু সেই লড়াইয়ে নিষিদ্ধ থাকবে। সে লড়াইয়ের বিচারক সে নিজেই থাকবে। সে রাতে শেখা ঘরে বসে ট্যালিসম্যান বানাচ্ছিল, তখনই লুপ ঘরে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি উপহার দেয়, যেটির মধ্যে ছিল কাচের তৈরি একটি কলম। সেই উপহারটি পেয়ে শেখা খুব খুশি হয়। লুপ ক্ষমা চায়
কারণ এতদিন তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল। সে এখন খুব খুশি যে সেকা এত বড় এবং যোগ্য হয়ে উঠেছে, তাই সে খুব গর্বিত যে সেকা তার ভাই। সেকা সম্মত হয় এবং লুপটির প্রতি আস্থা প্রকাশ করে যে সেও বড় হয়ে অনেক বড় শিক্ষক হবে। এই শুনে সেও খুব খুশি হয়ে যায়। লুপটে যাওয়ার পর সেকা বসেছিল কি তখনই গিলে বাইরে থেকে একটি বিশাল ঝড়ো হওয়া তার ঘরের ভিতরে মারে। গিলে এখনই লড়াই করতে চাইছিল। নিচে নেমে সেকা কালকে পর্যন্ত অপেক্ষা করতে বললেও গিলে কোনো কথাই শোনে না। গিলে রেগে গিয়ে বলে সে ম্যাজিক একাডেমিতে যাওয়ার আশা পেয়েছে কারণ দানবটি সৌভাগ্যক্রমে তার কাছে এমনিতেই চলে এসেছিল এবং ভুল করে হেরে গিয়েছিল। গিলে জানিয়ে দেয় যে এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না সেকা হার মেনে নেয় এবং পরাজিত হওয়ার পর সেকাকে তার বাবার কাছে হার স্বীকার করতে বলে। গিলে হায়ার লেভেলের ম্যাজিক ব্যবহার করে সেকার উপর আগুন ছড়িয়ে দেয় এবং গর্বের সঙ্গে বলে তার দাসী যে জাদুটি করেছিল সেটি সে কোনো মন্ত্র ছাড়াই করতে পারে, কিন্তু সেই আগুন সেকার কিছুই করতে পারে না। এই দেখে গিলে হতবাক হয়েছে এবং উইলিয়ামস দিয়ে আবারও হামলা করলে সেকা সেটিকে ব্যারিয়ার দিয়ে থামিয়ে দেয়। এই দেখে সে বিস্মিত হয়ে যায় কারণ ব্যারিয়ারটি কিভাবে তার জাদুকে থামিয়ে দিল। সেকা একটি ট্যালিসম্যান বের করে গিলের সমস্ত নিয়ন্ত্রণ নিজের ট্যালিসম্যানটে নিয়ে নেয়, ফলে তার শরীর অবশ্যই নড়তে পারে না। ট্যালিসম্যানের একটি হাত সেকা মুচড়ে দিলে সেই মোচড়ের ব্যথায় গিলে চিৎকার করে ওঠে। গিলে যখন ব্যথায় জর্জরিত অবস্থায় তখন সেকা হার মানতে বলে তখন তীব্র ব্যথায় অসহ্য হয়ে সে হার মেনে নেয়। তাই সেকা তার হাতটি ঠিক করে দেয়। গিলে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসল টুইস্ট হলো এখানেই, ওই দানবটি যেটিকে সেকা প্রাসাদের বাইরে পরাজিত করেছিল সেটি নিজে থেকে জঙ্গল ছেড়ে শহরে প্রবেশ করেনি। সেকা কৌশল করে দানবটিকে তার অবস্থান থেকে বের করেছিল। এটি জানতে হলে আমাদের 6 মাস আগে একটি ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যখন সেকা বন্স নামের একটি বিশাল আয়াকাশিকে এই পৃথিবীতে সামন করেছিল। সেকার উদ্দেশ্য ছিল এল্ডারনিউট নামের একটি বিশাল দানব যেটি পাহাড়ে থাকে সেটিকে আশ্রয় থেকে শহরের আশেপাশে নিয়ে আসা, যাতে সে সকলের সামনে সেটিকে পরাজিত করে একাডেমিতে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। সেকা শিকিগামির ব্যবহার করে আগেই দেখে ফেলেছিল যে এই দুনিয়াতে কেমন ধরনের দানবগুলো আছে, তাই সেকা বন্সকে আদেশ দেয় দানবটিকে বের করে আনার জন্য। দৃশ্য বর্তমানে ফিরে আসে। সেকা একটু ভয় পেয়ে গিয়েছিল কারণ এল্ডারনিউট দানবটি শহরের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কোনো মানুষের ক্ষতি হয়নি এবং সবকিছু প্ল্যানিং হিসেবে হয়ে গেছে। ইউকে জিজ্ঞেস করে যে সে প্ল্যানিং এর জন্য এত দীর্ঘ পথ কেন নির্বাচিত করলো। এই দুনিয়া দুর্বল লোকেদের দ্বারা ভরে আছে, তাই সে যা কিছুই চায় সেই সবকিছুই তো করতে পারবে। সেকা বোঝায় যে পূর্বের জীবনে এইসব সাধারণ লোকেরাই তাকে শেষ করে দিয়েছিল, তাই সেই পৃথিবীতে নিজেকে শক্তিশালী না দেখিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে, কারণ পূর্বের জীবনে সে অতিরিক্ত শক্তির আকাঙ্ক্ষার জন্য শেষ হয়ে গিয়েছিল। তাই সেই নতুন জীবনে সে ভুলটি আর করবে না। তারপর বসন্তকাল চলে আসে এবং তাদের একাডেমিতে যাওয়ারও সময় হয়ে যায়। লুপ জানায় তার বাবা তার দ্বারা একটি মেসেজ পাঠিয়েছে যে সেকার জন্য খুব পরিশ্রম করে। লুপ বুঝতে পারে যে সেকা ইফাকে রাত জেগে জেগে পড়িয়েছে, তাই সে সেকাকে এত পরিশ্রম না করে নিজের খেয়াল রাখতে বলে। লুপ বিদায় জানিয়ে তাদের পাঠিয়ে দেয়। লুডোনিয়াতে পৌঁছাতে তাদের 7 দিন সময় লাগবে। যাত্রাপথে সেকা ইফাকে একটি লকেট দেয় যেটিতে সব ধরনের জাদুর পাথর ছিল, সেটি এলিমেন্টাসদের তার দিকে আকৃষ্ট করবে। এই উপহারটি পেয়ে ইফা খুব খুশি। ইফা বলে যে সে অনেক বেশি উত্তেজিত। এই কথা শুনে সেকা খুব খুশি হয়। ভ্রমণজনিত অসুস্থতার জন্য সেকার অবস্থাও খারাপ হয়ে যায়, এমনকি তার পূর্বের জীবনেও এমন হতো। এভাবে যাত্রা করতে করতে তারা কোনো মতে লুডোনিয়া শহরে পৌঁছে যায়। এদিকে সেকার বাবা ধারণা করে সেকা হয়তো কিছু সময়ের মধ্যে সেইখানে পৌঁছে যাবে। সে একটি অতীতের চিন্তায় ডুবে যায়। একটি ফ্ল্যাশব্যাক দেখে যেখানে একটি অচেনা মেয়ে সেকাকে তার কাছে রেখে চলে যায়। আসলে সেকা তার ছোট ভাই গিলবার্টের ছেলে। সে তার ছোট ভাই গিলবার্টের ব্যাপারে বলে যে সে এক অদ্ভুত ধরনের এক আওয়ারা ব্যক্তি, যে পুরো দুনিয়া ঘুরে দেখতে চেয়েছিল, কিন্তু একটি দানবের জঙ্গলে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে সেকার ব্যাপারে বলে যে কোনো কালো চুল এবং কালো চোখের কোনো ছেলে এই পৃথিবীতে খুব মুশকিলে দেখা যায়। 1 বছর বয়সে সে জাদুর ব্যবহার করতে পারত। লুপ সবসময় সেকার থেকে দূরত্ব বজায় রাখত এবং গ্লে তাকে নিজের শত্রু মনে করতে শুরু করেছিল, কিন্তু তার কাছে কোনো জাদু শক্তি ছিল না। এমনকি সেদিনকার হামলাটা কোনো ফায়ারবল ছিল না, সেটি এমন ধরনের জিনিস ছিল যেটির মধ্যে অনেক শক্তি ছিল। এল্ডারনিউটকে দেখে মনে হচ্ছিল যে সেটিকে বিষ দিয়ে মারা হয়েছে। সে স্বীকার করে যে সে গ্লের সঙ্গে খুব খারাপ করেছে, কিন্তু সেকাকে আর্মিতে পাঠালে অনেক বিপদ হতো, কারণ তার অতুলনীয় শক্তির জন্য সে দেশের রক্ষা করার হিরো হতে পারত, অথবা এমন কোনো দানব যে কোনো কিছু পাওয়ার জন্য সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। সে তাকে একাডেমিতে পাঠিয়েছে কারণ সেটি তার জন্য সবচেয়ে ভালো হবে। ওদিকে সেকা লুডোনিয়া শহরে পৌঁছে একটি রুম বুক করে, কিন্তু সেকার অবস্থা এখনো খুব খারাপ ছিল। সেকা জানায় যে পাশের রুমটি হলো ইফার। এতে তার মন খারাপ হয়ে যায়। সে কামনার মনোভাব নিয়ে বলে যে এখানে আসার পর সে তার পুরোপুরি সেবক হয়ে গেছে, তাই আজ রাতে তাকে তার রুমে আসতে হবে কিনা। কিন্তু সেকা মনে করে যে সে তার সঙ্গে ডিনার করতে চাইছে, তাই তার ক্ষুধা লাগেনি বলে মানা করে দেয়। এই শুনে ইফার মন আরো খারাপ হয়ে যায় এবং সেখান থেকে নিজের রুমে চলে যায়। ইফার এই প্রস্তাবে ইউকি রেগে যায় এবং ইফার ব্যাপারে নানান কথা বলতে থাকে, কিন্তু
সেকা এ ব্যাপারে কিছুই বুঝতে পারে না। পরদিন তারা একাডেমিতে পৌঁছায়। ইফা একাডেমি দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু সেকা অদ্ভুত অনুভব করতে পারে, তবে সেটিতে সে বেশি গুরুত্ব দেয় না। প্রশিক্ষিকা সবাইকে এক জায়গায় একত্রিত করে তাদের ম্যাজিক পরীক্ষা করার জন্য। সেকা নামটি শোনা মাত্রই প্রশিক্ষিকা চিনে ফেলে, কারণ সে দানবকে পরাজিত করার জন্য সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। এটি জানা মাত্রই সবাই তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আগ্রহী হয়ে ওঠে। ইফা নিজের পরিচয় দেয় যে সে হলো সেকার দাসী। এই শুনে সবাই অবাক হয়ে যায়। প্রশিক্ষিকা একটি জাদুর ক্রিস্টালের উপর তাদের হাত রাখতে বলে, যেটি পরীক্ষা করবে যে তাদের মধ্যে কতটি জাদু আছে। যদি তাদের 4টি এলিমেন্টেরই জাদু থাকে তবে সেটি সাদা আলোতে জ্বলজ্বল করবে, যদিও সেরকমটা খুব কম দেখা যায়। সেকা বুঝতে পারে যে এই দুনিয়াতে জাদুর একটি আলাদাই সিস্টেম আছে, যেটি 4টি এলিমেন্টের উপর ভিত্তি করে গঠিত হয়েছে: আগুন, পানি, বাতাস এবং পৃথিবী। তাছাড়াও এই পৃথিবীতে লাইট এবং ডার্ক এলিমেন্টও আছে। ইফা ক্রিস্টালে হাত রাখে এবং প্রশিক্ষিকা জানায় যে তার কাছে আগুন এবং বাতাসের এলিমেন্ট আছে, কিন্তু সেগুলি খুব দুর্বল। সেকা হাত রাখে, কিন্তু ক্রিস্টালটি মোটেও জ্বলজ্বল হয় না। প্রশিক্ষিকা মনে করে হয়তো ক্রিস্টালে কোনো সমস্যা আছে। তখন সেকা জানায় যে তার মধ্যে কোনো জাদু শক্তি নেই। এই শুনে সমস্ত স্টুডেন্ট তাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করতে শুরু করে। সেকা জানতে চায় তার কাছে যদি কোনো জাদু শক্তি না থাকে তবে সেই পরীক্ষা দিতে পারবে কিনা, এবং প্রশিক্ষিকা উত্তর দেয় যে সে নিশ্চয়ই পারবে, এটি তো শুধুমাত্র একটি ফর্মালিটি ছিল। সবাই সেকাকে নিয়ে বাজে মন্তব্য করে যে সে নিজের নামের বদলতে এত দূর এসেছে, তবে সে তার সুন্দরী দাসীকে কেন নিয়ে এসেছে। এই কথাগুলো শুনে ইফা রেগে যায়, ফলে তার ফায়ার স্পিরিটটিও চলে আসে। সেকা এ ব্যাপারে বললে সে কোনো মতে সেটিকে তাড়িয়ে দেয়। তাদের কর্মকাণ্ডে এমন নামের এক সাধারণ পরিবারের স্টুডেন্ট বিরক্ত হয়ে তাদের সাইডে সরতে বলে এবং ক্রিস্টালে হাত রাখে, তো সেটি অনেক সাদা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করে ওঠে। এর মানে তার কাছে 4টি এলিমেন্টেরই ক্ষমতা আছে। আমু যেতে থাকলে সেকা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এতে সে রেগে যায় এবং সেকাকে অপমানিত করে বলে, যার মধ্যে জাদু শক্তি নেই তার জন্য এখানে কোনো জায়গা নেই। সে সেকাকে আরো বলে যে সে নিশ্চয়ই একাডেমির জন্য নিজের পরিবারের ব্যবহার করেছে। অবশেষে তাকে সতর্ক করে দেয় যে সে যেন তার পথে না আসে। সেকা অবাক ছিল যে সে তাকে আগের জীবনে ভালোভাবেই চিনত, তবে শুধুমাত্র ওই মেয়েটির চুলের রং আলাদা ছিল। অন্যদিকে একটি ডিমন রাজা গ্যালিউস নামের একটি ডিমনকে আদেশ দেয় ওই হিরোকে শেষ করে দেওয়ার জন্য। এরপর তারা পরীক্ষা দেয়। সেকার পরীক্ষা ভালোই হয়েছিল, তবে ইপা হতাশ হয়ে পড়েছিল, কারণ সে কয়েকটি প্রশ্নের উত্তর ভুল করে দিয়েছিল। সেকা আশ্বস্ত করে যে চিন্তার কিছুই নেই, সে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো স্কোর করে নেবে। সেকা জানতো যে সে প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় পায়নি, তবে সে নিজে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। সেকা লক্ষ্য করে যে আম্মু তলোয়ার চালাতে পারে, তাই সে উৎসুক যে আম্মু কতটা শক্তিশালী। এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয় এবং প্রশিক্ষক সবাইকে বোঝায় যে টার্গেটগুলোতে হামলা করে তাদের জাদু দেখাতে হবে। এই পৃথিবীতে 6টি এলিমেন্টের জন্য আলাদা আলাদা টার্গেট ছিল, এবং যে যত বেশি টার্গেটে হামলা করতে পারবে সে তত বেশি পয়েন্ট পাবে। বেশিরভাগ স্টুডেন্ট একটি করে এলিমেন্টের ব্যবহার করে হামলা করতে পারছিল। ইফার পালা আসলে সে ফ্লেম নট বলে ফায়ার স্প্রিট দিয়ে বিশাল হামলা করে টার্গেটটিকে ভীষণ উত্তপ্ত করে ফেলে। এই দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ এই ধরনের ম্যাজিক তারা আগে কখনোই দেখেছিল না। এরপর সে পরবর্তী টার্গেটে যায় এবং উইন্ডল্যান্সের ব্যবহার করে টার্গেটকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যেটি সবাইকে আবারও অবাক করে দেয়। ইফা ক্ষমা চায় টার্গেটটির এমন অবস্থা করার জন্য। ইফা জানতে চায় এটি কেমন ছিল। সেকা খুব খুশি হয়ে উইন্ডল্যান্স জাদুর প্রশংসা করে আর জানতে চায় সে এটি কোথা থেকে শিখেছে। ইফা হেসে জানায় এটির জন্য সে অনেক প্র্যাকটিস করে রেখেছিল। সে ভেবেছিল যে সে তাকে সারপ্রাইজ দিবে। সেকা খুব খুশি হয়, কারণ ইফা তাকে আসলে অনেক খুশি করে দিয়েছে। এরপর আসে সেকার পালা। সে নীল রঙের ফায়ারবল দিয়ে হামলা করে, ফলে সবার সঙ্গে প্রশিক্ষক হতবাক হয়ে যায়, কারণ তারা নীল রঙের ফায়ারবল প্রথম দেখছিল। সে পরবর্তী টার্গেট পৃথিবীতে গিয়ে তার আগের জীবনের একটি মন্ত্র উচ্চারণ করে, ফলে টার্গেটটি ধাতুতে রূপান্তরিত হয়ে যায়। তাই প্রশিক্ষক আগ্রহী হয়ে জানতে চায় এটি কি ধরনের মন্ত্র ছিল। সেকা জানায় এটি স্টোন মন্ত্র ছিল, কিন্তু প্রশিক্ষক কিছুই বুঝতে পারে না। তবুও সেকা পরবর্তী টার্গেটে যেতে থাকে, কারণ এই ব্যাপারে তাকে বোঝালেও সে কিছুই বুঝতে পারবে না। সে পরবর্তী টার্গেট পানিতে গিয়ে ওয়াটারফল নামক মন্ত্রের ব্যবহার করে টার্গেটকে পুরো বরফে জমিয়ে দেয় এবং ভাবে যে সে হয়তো একটু বেশি করে ফেলেছে। ইফা হেসে জানায় যে তার জাদু দেখে এখানকার সবারই হুঁশ উড়ে গেছে এবং এটি দেখে সে অনেক মজা পেয়েছে। সন্ধ্যার সময় এক শিক্ষিকা তার কাছে জানতে চায় ছাত্ররা কেমন করেছে, তবে প্রশিক্ষক ছাত্রদের দক্ষতা দেখে হতবাক ছিল। এ দেখে প্রশিক্ষিকা বলে যে সে দাসী ইফা এখনো অনেক ছোট এবং জাদু ঠিক মতো জানে না, আর শেখার মধ্যে কোনো জাদু শক্তি নেই। প্রশিক্ষক অবাক ছিল, কারণ আজকে এখানে আরেকজন ছিল যে তাদের থেকেও অনেক শক্তিশালী। প্রশিক্ষিকা বুঝে যায় যে সে তার স্টুডেন্ট আম্মুর কথা বলছে। সে সমস্ত এলিমেন্টের ব্যবহার করতে পারে এবং এখন পর্যন্ত তার মতো কোনো স্টুডেন্টদের দেখা যায়নি। প্রশিক্ষিকা
মনে করে যে আম্মু এই পৃথিবীর হিরো হতে পারে, কারণ পুরনো কাহিনী হিসেবে পৃথিবীতে এক হিরো জন্ম হয়ে থাকে শয়তানদের হত্যা করার জন্য। এই শুনে প্রশিক্ষক গভীর চিন্তায় ডুবে যায়। পরীক্ষার ফলাফলের দিন চলে আসে। ইফা ভীষণ ভয় পেয়েছিল এবং সে অনুরোধ করে যে সে যদি ফেল হয়ে যায় তবে সেকা যেন তাকে ছেড়ে না দেয়। তাই সেকা তাকে আশ্বস্ত করে যে সে কিছুই করবে না। সেকা দেখে যে সে তৃতীয় স্থান অধিকার করেছে, তাই ইফা তাকে অভিনন্দন জানায় এবং ইফা খুব খুশি হয় কারণ সে দ্বিতীয় স্থানে রয়েছে। এতে সেকাও তাকে অভিনন্দন জানায় এবং প্রথম স্থান অধিকার করেছে আম্মু। এই দেখে ইফা তার প্রশংসা করতে থাকে এবং সেকা মনে করে যে এতদিন যাকে সে খুঁজছিল তাকে সে পেয়ে গেছে। কয়েকদিনের মধ্যে তারা একাডেমির তরফ থেকে ইনভিটেশন লেটার পেয়ে খুব খুশি হয়ে যায়। এরই সাথে তাদের একাডেমিতে অ্যাডমিশন হয়ে গেছে এবং আজকে ছিল তাদের এন্ট্রান্স সেরেমনি। ইফা অস্বস্তি অনুভব করে জানতে চায় তার কি মনে হয় না যে এই স্কার্টটি অত্যাধিক ছোট, তবে সেকা জানায় যে তার তো ঠিক মনে হচ্ছে। হঠাৎ সেকার অনুভূতি হয় যে আশেপাশে হয়তো অনেক এলিমেন্টস রয়েছে। ইফা লক্ষ্য করে যে এখানে অনেক পরিমাণে ডার্ক এলিমেন্টস রয়েছে। সেকা এলিমেন্টসগুলির অনুসরণ করে জঙ্গলের মাঝে এক বিশাল সার্কেলের কাছে পৌঁছায়। সেটি থেকে তাদের খুব খারাপ অনুভূতি আসে, তবে জায়গাটি যেহেতু স্কুলে ছিল তাই সে ঝামেলায় পড়তে চায় না। তবে সেখানে সে তার একটি শিকিগামিকে রেখে দেয় জায়গাটি নজর রাখার জন্য। ইফা অবাক হয়ে যায় একাডেমির বিশাল রুম এবং এত ধরনের খাবার দেখে। এত সময়ে সেকা খাবার খেতেও শুরু করে দিয়েছে। আম্মু সমস্ত স্টুডেন্টদের প্রতিনিধি হয়ে একটি ভাষণ দেয়। সে বলে, আমি জানি না তোমরা এখানে কেন এসেছো, আমার এখানে আসার একটি উদ্দেশ্য, সেটি হলো শক্তিশালী হওয়া। সেকা বুঝতে পারে যে সার্কেলটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং অনুভূতি হয় যে আশেপাশে কিছু একটা রয়েছে। হঠাৎ কিছু দানব দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। তাদের দেখে সেকা বুঝতে পারে যে তারা কিছু খুঁজছে। সমস্ত প্রশিক্ষক ম্যাজিক দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এই দেখে সেকা ভাবে এইভাবে শুধু সময় নষ্ট হবে। একটি দানব প্রশিক্ষককে হামলা করতে আসলে আম্মু এসে তার হাত কেটে দানবটিকে দূরে সরিয়ে দেয় এবং লাফিয়ে উইনলেন্স দিয়ে দানবগুলোর উপর হামলা করে। সেকা লক্ষ্য করে যে দানবগুলোর হামলা অনেক ধীর গতিতে ছিল, তাই তার শিকিগামির সাহায্যে একাডেমির আশেপাশে নজর দেয় এবং বুঝতে পারে যে বৃত্তের কাছে একটি দানব রয়েছে যে সমস্ত দানবদের নিয়ন্ত্রণ করছে। সেকা ইফাকে সতর্ক করে যদি কোনো বিপদ আসে তবে সে যেন নিজের জাদুর ব্যবহার করে পালিয়ে যায়। এই বলে সে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। সেকা একটি কবিতা বলতে বলতে দানবটির কাছে পৌঁছায়। তখন সে খুব ফ্রি মাইন্ডে ছিল। এই দেখে গ্যালিউস নামে দানবটি একটু অবাক হয় যে একটি মানুষের বাচ্চা ছেলে এখানে কি করছে। গ্যালিউস জানিয়ে দেয় যে সে যদি তার সঙ্গে লড়াই করতে আসে তবে সে একা সেটি কখনোই করতে পারবে না। সেকা নির্ভীকভাবে তাকে উপহাস করে বলে যে সে শুধু তার সঙ্গে খেলা করতে এসেছে। এই শুনে গ্যালিউস রেগে যায় এবং বৃত্তটি থেকে কিছু দানব ডেকে সেকাকে হামলার জন্য পাঠিয়ে দেয়। এই দেখে সেকা দুটি দানবকে মাটিতে ধসিয়ে দেয় এবং একটিকে তার বিশেষ গেট তৈরি করে অন্য পৃথিবীতে বন্দী করে ফেলে। গ্যালিউস মনে করে যে সে টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করতে পারে, তাই সে কিছু ব্লেড এনে সেকার উপর হামলা করলে সেকা প্রথমে সরে যায়, কিন্তু পরক্ষণে গ্যালিউস ব্লেডটিকে টেলিপোর্ট করে ফিরিয়ে আনলে সেকার গালে একটি ক্ষত হয়ে যায়। এরপর গ্যালিউস ফায়ারবল দিয়ে হামলা করলে সেকা লাফিয়ে যায়, কিন্তু হঠাৎ গ্যালিউস সেকার পিছনে গিয়ে তার হাত কেটে ছুটিয়ে ফেলে। সেকা আহত অবস্থায় জিজ্ঞেস করে সেখানে কাকে খুঁজতে এসেছে, কারণ যখন থেকে দানবগুলি একাডেমিতে আছে তখন থেকে তারা কাউকে খুঁজছে। গ্যালিউস বলে যেহেতু সেকা তাকে টেলিপোর্টেশন ম্যাজিক দেখিয়ে আসলে অনেক অবাক করে দিয়েছে, তাই সেও তাদের এখানে আসার উদ্দেশ্য জানিয়ে দেবে। সে জানায় যে 12 বছর আগে একটি ভবিষ্যৎবাণী হয়েছিল, তাই তার মনে হচ্ছে যে আজকে সেটি সত্যি হয়ে গেছে। একটি লাল চুলের মেয়ে যার মধ্যে অতুলনীয় শক্তি আছে তার উদ্দেশ্যে তারা এসেছে। সেকা বুঝতে পারে যে সে আম্মুর কথা বলছে। এই শুনে গ্যালিউস জেনে যায় যে ওই মেয়েটির নাম আম্মু, তাই তাকে আর খুঁজতে বেশি মুশকিল হবে না। এই কথা বলে দুটি ব্লেড দিয়ে হামলা করে তাকে এক জায়গায় স্থির করে দেয় এবং এক আঘাতেই তার গলা ছুটিয়ে দেয়। গ্যালিউস বলে সে কখনো ভাবতে পারেনি যে কোনো মানুষের ছেলের সঙ্গে এত টক্করের লড়াই হবে। এই বলে সে যেতে ধরে তখনই সে সেকার কবিতার আওয়াজ শুনতে পায়। গ্যালিউস অবাক হয়ে যায় কারণ সে জীবিত কিভাবে। সে আবারও হামলা করে তাকে মেরে ফেললে সেকা আবারও জীবিত হয়ে যায় এবং প্রকাশ করে যে সে মারা যাওয়ার পর আবার পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে চলে এসেছে। গ্যালিউস আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে সে তাকে সম্পূর্ণ শেষ করে দেবে এবং ওই হিরোকেও শক্তিশালী হওয়ার আগেই মেরে ফেলবে। এই কথা শুনে সেকা তার ভ্রান্ত ধারণা দূর করে যে তার কি সত্যি মনে হয় যে শক্তিশালীরাই দুনিয়া চালাতে পারে। বুদ্ধি সব থেকে বড় অস্ত্র যেটি সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। গ্যালিউসের বিশ্বাস শক্তি হলো সবকিছু যার সামনে পুরো দুনিয়া মাথা নত করে। এই বলে সেকার উপরে হামলা করলে সে আকাশের দিকে লাফ দিয়ে ওয়াটারফল মন্ত্রের ব্যবহার করে পুরো জায়গায় পানিতে ভরিয়ে দেয়। পানি সরার পর সে সেখানে গ্যালিউসকে দেখতে পায় না। হঠাৎ গ্যালিউস টেলিপোর্ট হয়ে উপর থেকে হামলা করতে আসলে সেকা সাইডে সরে যায় এবং একটি বিদ্যুৎ বিস্ফোরক দানব সামান করে পুরো জায়গাটি বিস্ফোরিত করে দেয়। বিস্ফোরণের জায়গায় সেকা দেখতে গেলে হঠাৎ গ্যালিউস পিছন থেকে এসে একটি অস্ত্র সেকার আর পার করে দেয়, কিন্তু হঠাৎ সে নিজেকে ট্যালিসম্যানের সঙ্গে পরিবর্তন করে সাইডে
সাইডে সরে যায়। গ্যালিউস মনে করে যে তার কাছে থাকা ট্যালিসম্যানগুলি হয়তো এখন শেষ হয়ে এসেছে, তাই তার সঙ্গে সহজে লড়াই করতে পারবে। এই কথা শুনে সেকা তার সমস্ত ট্যালিসম্যান দেখিয়ে জানায় সেটি কখনোই হবে না, কারণ এইগুলো সে অনেক বছর ধরে প্রতিদিন বানিয়ে আসছে। সেকা বলে যে এই পার্টি খুব শীঘ্রই শেষ করতে হবে, তাই সে একটি মন্ত্র পড়ে মিসুজি নামে সেই বিশাল দানবকে ডেকে নেয়, যেটিকে আমরা অ্যানিমের শুরুতে দেখেছিলাম। গ্যালিউস ভয় পেয়ে যায়, কারণ এখানকার ডিমন রাজাও এত বড় দানবকে ডাকতে পারে না। মিসুজি গ্যালিউসকে মুখে নিয়ে আকাশে অনেক উঁচুতে চলে যায় এবং তাকে চিবিয়ে খেয়ে ফেলে। সেকা ভাবে এটিকে এখনই ফেরত পাঠাতে হবে, কিন্তু তখনই সে লক্ষ্য করে যে মিসুজি সেখান থেকে পালাচ্ছে। সেকা কিছু ট্যালিসম্যানকে তার পিছনে ছেড়ে দেয়, তাই সেটি যখন তার দিকে ফিরে আসে তখনই সে তার সামনে একটি গেট বানিয়ে মিসুজিকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর সেকা একাডেমিতে ফিরে আসলে ইফা দৌড়ে সেকার কাছে জানতে চায় সে কোথায় চলে গিয়েছিল। সেকা ক্ষমা চেয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা। ইফা বলে যে সে ঠিক আছে এবং জানায় যে আম্মু সমস্ত দানবদের মেরে ফেলেছে। সেকা মনে করে যে শক্তিশালী হওয়াতেও কোনো যায় আসে না, অবশেষে নিজের লোকেরাই তাকে মেরে ফেলে। এই কঠোর সত্যটি সে নিজের পূর্বের জীবন থেকে শিখেছিল, তাই সেকার উদ্দেশ্য হলো সে নিজেকে শক্তিশালী না দেখিয়ে অন্য কোনো শক্তিশালী লোকের অধীনে কাজ করবে, কারণ পূর্বের জীবনে সে সবচেয়ে শক্তিশালী হয়েও অবশেষে তাকে মরতে হয়েছিল। তাই শক্তিশালী কারো অধীনে কাজ করাই হলো জীবনযাপনের সবচেয়ে ভালো পদ্ধতি। ইফা অতটা শক্তিশালী নয়, কিন্তু আম্মু আছে, তাই সে তার বন্ধু হবে যাতে আম্মু তার উপরে ভরসা করতে পারে। অবশেষে আম্মুকেও মেরে ফেলা হতে পারে, কিন্তু সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে তাকে রক্ষা করবে এবং তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বানাবে। এর জন্য তাকে যদি ডিমন লর্ডকে মারতে হয় তবে সে মারবে। ডিমনদের লড়াই শেষ হয়ে 1 মাস পার হয়ে যায়। সেকা একাডেমিতে যাচ্ছিল কি তখন ইফা পিছন থেকে এসে তাকে শুভ সকাল বলে এবং সেকাও জবাব দেয় শুভ সকাল বলে। সে আম্মুর দিকে দেখে ভাবে তাকে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাই সে তাকে শুভ সকাল বলে, কিন্তু আম্মু তার প্রতি বিরক্তি প্রকাশ করে চলে যায়। তবে সেকা এতে কিছুই মনে করে না, কারণ এটি তো কেবল শুরু। সে যা করে হোক তার সঙ্গে বন্ধুত্ব করে নেবে। তবে কোনো মেয়ের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয় এই ব্যাপারে তার মোটেও ধারণা নেই। তারা চলছিল কি হঠাৎ সে লক্ষ্য করে যে উপর থেকে একটি পাত্র ভর্তি তরল পদার্থ তাদের উপরে পড়ছে, তাই তৎক্ষণাৎ সেকা কিছুটা পিছনে টেলিপোর্ট হয়ে যায় এবং ইফা হতভম্ব হয়ে যায়। তরলগুলি দেখে সেকা সেগুলোকে স্যাম্পেল নেওয়ার পরিকল্পনা করে। তখন উপর থেকে প্রশিক্ষক কর্ডেল জানতে চায় তারা ঠিক আছে কিনা। কর্ডেল ব্যাখ্যা করে যে এই পাত্রের মধ্যে কিছু দানবের রক্ত এবং বিশেষ ঔষধি গাছের মিশ্রণ আছে, যেটি সে রিসার্চ করার জন্য ডার্ক ম্যাজিকের ব্যবহার করে উপর তালায় নিয়ে যাচ্ছিল। কিন্তু সে শুধু লাইট ম্যাজিক করতে পারদর্শী, ডার্ক ম্যাজিক নয়, তাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিল। সেকার মনে পড়ে যে ডার্ক ম্যাজিক গ্র্যাভিটি, স্পেস এবং টাইমকে নিয়ন্ত্রণ করে এবং লাইট ম্যাজিক বিদ্যুৎ এবং নিজের লাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জাদুগুলি পারে এমন খুব কম সংখ্যক লোককেই খুঁজে পাওয়া যায়। কোর্ডেল বিদায় জানিয়ে চলে যায়। ক্লাসে প্রশিক্ষিকা জানায় যে আগামী সপ্তাহে একাডেমিতে বাৎসরিক উৎসব হবে, তাই ক্লাস হবে না। তবে সে ক্লাসের টপার আম্মু এবং ইফাকে অনুরোধ করে এই উৎসবে সাহায্য করার জন্য, তাই আম্মু জানতে চায় তাদের কি করতে হবে। এতে প্রশিক্ষিকা জানায় যে তাদের নতুন স্টুডেন্টদের তালিকাকে লুডুনীয় জঙ্গলে অবস্থিত একটি মন্দিরে অর্পণ করে আসতে হবে। সেকার মনে পড়ে যে সেখানে তো গ্যালিউসের বেস ছিল, তাই সেখানে তাদের যেতে দেওয়া নিরাপদ হবে না। সেকা জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কেউ যদি সেখানে যেতে মানা করে দেয় তখন কি হবে। এতে প্রশিক্ষিকা জানায় যে তাদের মধ্যে কেউ যদি মানা করে দেয় তবে 3য় নম্বরে যে রয়েছে তাকে পাঠানো হবে। এই শুনে সেকা ইফাকে আদেশ দেয় সেখানে যেতে মানা করার জন্য। এই দেখে সবাই অবাক হয়ে যায় এবং ইফা একটু অবাক হয়, তবে সে প্রশিক্ষিকাকে জানিয়ে দেয় যে সে ওখানে যেতে পারবে না। প্রশিক্ষিকা বিরক্ত হয়ে সেকাকে বলে যে তার এই আচরণ ক্লাসে সহ্য করা হবে না। তাই সেকা দাঁড়িয়ে অজুহাত দেখিয়ে বলে যে এটি একাডেমির একটি পুরনো রীতি, তাই এই কাজটি একটি দাসীর দ্বারা করানো কখনোই ঠিক হবে না, তাই সে এটি নিজেই করবে। পরে সেকা ইফাকে জিজ্ঞেস করে সে কি সেখানে যেতে চেয়েছিল। এতে ইফা জানায় যে সে যেতে চায়নি, যেহেতু সেকা তাকে থামিয়েছে এতে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেকা খুশি হয়ে জানায় যে ডিমনদের হামলাতে এমন সাহসিকতার লড়াই তার বন্ধুত্ব থেকে শত্রু বেশি বানিয়ে ফেলেছে, তাই সে তাকে রক্ষা করতে চায়। ইফা মন খারাপ করে জানতে চায় তার কি আম্মুকে এত সুন্দর মনে হয়। সে আম্মুর প্রশংসা করে যে সে তো দেখতে কত সুন্দর, কত স্লিম এবং তার চুলও তো অনেক সুন্দর। এই শুনে সেকা হেসে জানায় যে তেমন কিছুই নয়, সে শুধু তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কারণ সে যেভাবে লড়াই করে তেমন কারো পক্ষে করা সম্ভব নয়। ইফা আরো মন খারাপ করে বলে যে সেও তো তার মতো শক্তিশালী হতে চায়, তাছাড়াও তার কাছে এখন আরো এলিমেন্ট চলে এসেছে যেগুলি তার কথা ঠিকভাবে শুনে। সেকা বোঝায় যে একদিন আম্মু এমন শক্তিশালী হবে যার পুরো পৃথিবী প্রশংসা করবে এবং তাকে দেখে ভয় করবে এবং সাহায্যের জন্য তার কাছে মাথা নত করবে, যার মোকাবিলা কেউ করতে পারবে না। তাই সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ব্যাপারটা ইফা বুঝতে পারে এবং শান্ত হয়। তবে সে তাকে উপদেশ দেয় যে সেরকমটা সেকা যেন কখনোই না করে যেটি সে ক্লাসরুমে করেছিল, কারণ লোক যখন সেকার ব্যাপারে খারাপ মন্তব্য করে তখন তার মন খুব খারাপ হয়ে যায়। সেকা খুশি হয়ে তার মাথায় হাত রেখে বলে তুমি আমার এত
যতটা চিন্তা করো এতে ইফা খুশি হয়ে যায়। সেই অনুষ্ঠানের দিন চলে আসে এবং প্রশিক্ষিকা সেকাকে স্টুডেন্টদের তালিকা দিয়ে দেয় নিয়ে যাওয়ার জন্য। চলার পথে আমুর মনে প্রশ্ন জাগে যে সেকা তার সঙ্গে কেন যেতে চাইছে। উত্তরে সেকা বলে যে সে চাইছিল না যে আমু যেন একা পড়ে যাক এবং সে তার সঙ্গে কথা বলতে চাইছিল। আমু ব্যঙ্গ করে বলে যে তার ওই দাসী কি যথেষ্ট নয় যে সে তার ক্লাসমেটকে লাইন মারার চেষ্টা করছে। এই শুনে সেকা অস্বস্তিতে পড়ে যায় এবং জানায় যে তাদের মধ্যে তেমন কিছুই নাই। এতে আমু সেকাকে বলে যে তার এবং দাসীর মধ্যে কিছুই নাই, তাও তারা একসঙ্গে মজা করছে। হঠাৎ তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন সেকা সাইডে লক্ষ্য করে যে একটি গাছের উপরে একটি ম্যাজিক সার্কেল আছে এবং তারা কাছে যাওয়া মাত্র সেটি সক্রিয় হয়ে তারা একটি অন্ধ কূপের মধ্যে চলে আসে। হঠাৎ কিছু দানব আসলে আমু লাফিয়ে অপর পাশে গিয়ে ফায়ারবল দিয়ে তাদের পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু হঠাৎ একটি বিশাল দানব আমুকে পিছন থেকে হামলা করতে আসলে সেকা দ্রুত একটি মন্ত্র পড়ে মাটি থেকে একটি বিশাল কাঠের দণ্ড বের করে তার মাথা পিষে দেয়। এই দেখে আমু অবাক হয় এবং জানতে চায় এটি কোন ধরনের মন্ত্র ছিল, কারণ এরকম জাদু সে আগে কখনোই দেখেনি। সেকা অজুহাত দেয় যে তাদের পরিবারকে এমনও মন্ত্র শেখানো হয় যেটি বেশি লোক জানে না। তারা ঘুরে ঘুরে বেরোনোর পথ খুঁজতে থাকে। আমু বলে অন্ধকূপ থেকে বেঁচে বেরোনোর সম্ভাবনা অনেক কম, তাছাড়াও তারা জানে না যে তাদের কোথায় টেলিপোর্ট করে আনা হয়েছে। তখন সেকা লাইট ম্যাজিক দিয়ে জায়গাটি আলোকিত করে দেয়। এতে আমু অবাক হয় এবং ভরসাও ফিরে পায় যে তারা হয়তো এখন বেঁচে বেরোতে পারবে। সেকা নিজের অবস্থান জানানোর জন্য অন্ধকূপের মধ্যে তার টেলিসমেন্টগুলি আটকাতে থাকে। তার স্কুলে রাখা শিকিগামিগুলিকে সে মৌমাছিতে রূপান্তরিত করে দিয়েছিল, তাই তারা যখন টেলিসমেন্টগুলির কাছাকাছি আসবে তখন তারা তাকে সিগন্যাল দেবে এবং বেরোনোর পথ খুঁজে পাবে। হঠাৎ করে অনেকগুলি দানব চলে আসলে আমু আগে গিয়ে সেগুলোকে মারতে থাকে। তবে এক পর্যায়ে একটি দানব আঘাত করে তাকে গুরুতর আহত করে ফেলে এবং তাকে ঘিরে নেয়। এদিকে সেকা সেই কাঠের জাদু ব্যবহার করে সবাইকে মেরে ফেলে এবং আমুর পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আরো অনেকগুলি দানব আসতে শুরু করে এবং সেকা লক্ষ্য করে যে আমু অজ্ঞান হয়ে গেছে। তাই সেকা একটি বিশাল স্যান্ডাপিটকে সামন করে যেটি ধারালো পা দিয়ে সমস্ত দানবদের টুকরো টুকরো করে ফেলে। আমু জেগে উঠে দেখে সেকা সমস্ত দানবদের মেরে ফেলেছে এবং সে অবাক হয় যে সেকা তাকে হিল করে দিয়েছে। তবে হঠাৎ আবারও তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই দেখে সেকা কিছু বুঝতে পারে এবং একটি ব্যারিয়ার বানিয়ে দেয়, ফলে আমুর মাথা ব্যথা চলে যায়। সেকা বোঝায় যে সে একটি ব্যারিয়ার বানিয়ে দিয়েছে, ফলে কোনো অভিশপ্ত জাদু এর মধ্যে আসতে পারবে না। এতে অভিশপ্ত জাদুর কথা শুনে আমু অবাক হয়ে যায়। সেকা জানতে চায় তার মাথা ব্যথা কখন থেকে শুরু হয়েছিল। এতে আমু জানায় যখন থেকে সে স্কুলে এসেছিল। তবে তার মনে হয় না যে এটি কোনো অভিশপ্ত জাদুর প্রভাবে হয়েছে, কারণ তার মধ্যে তেমন কোনো চিহ্ন নেই। সেকার মনে হয় এমনও কোনো জায়গা আছে যেখানে হয়তো তার নজর যায়নি। এই কথা শুনে আমু লজ্জা পেয়ে নিজেকে ঢেকে নেয় এবং সেকা অস্বস্তিতে পড়ে যায়। তবে আমুর মনে হয় সেরকমটা হতে পারে, তাই সে নিজের পোশাক খুলে তাকে দেখাতে চায়। সে সেকাকে অন্যদিকে মুখ ঘুরাতে বলে এবং লজ্জা পেলেও সে সমস্ত পোশাক খুলে তাকে দেখতে বলে। তবে সেকা কোনো চিহ্ন লক্ষ্য করতে পারে না। সেকার মনে হয় সেটি হয়তো খুব ছোট চিহ্ন আছে বা চামড়ার রঙের মতো। এই শুনে আমু রেগে যায়, কারণ তার মনে হয় যে সেকা আবারও ভালোভাবে দেখতে চায়। সেকা বুঝতে পারে যেহেতু ব্যারিয়ারের মধ্যে তার মাথা ব্যথা হচ্ছে না, এর মানে নিশ্চয়ই কোনো অভিশপ্ত জাদুর প্রভাবেই হচ্ছে। তাই আমু জানতে চায় এর থেকে মুক্তি পেতে তাকে কি ব্যারিয়ারের মধ্যে থাকতে হবে। সেকা জানায় কখনোই নয়। তাই তার একটি চুল চায় এবং সেই চুলটি একটি ট্যালিসমেন্টে লাগিয়ে সেটিকে তার যমজ হিসেবে বানিয়ে দেয়, ফলে সমস্ত অভিশপ্ত জাদু এখন সেটির উপরে লাগবে। আমু খুব খুশি হয় এবং সেকাকে মজা করে জিজ্ঞেস করে তার ও ইফার মধ্যে কি সত্যি কিছু হয়নি। কিস তো নিশ্চয় করেছে, না হলে ওই জায়গায় হাত তো নিশ্চয়ই লাগিয়েছে। এইসব কথা শুনে সেকা লজ্জা পেয়ে না বলতে থাকে। এতে আমু একটু বিরক্ত হয়। তবে আমার মনে হয় ইফা নিশ্চয় সেকাকে ভালোবাসে। সেকা তার ভুল ধারণা দূর করে যে তারা হলো পরিবারের মতো। এই শুনে আমু হাসতে থাকে, কারণ একজন নবেল এবং একজন দাসী পরিবার কিভাবে হতে পারে। তাই সেকা প্রকাশ করে যে সেও একটি দাসীর ছেলে। এই শুনে আমু অবাক হয়। সে বলে বাড়িতে তেমন তাকে মূল্য দেওয়া হয়নি, একমাত্র ইফা তার সঙ্গে ঠিকভাবে কথা বলে, তাই সে তার খুব কাছের মানুষ। তবে সত্যটা হলো সেকাই পৃথিবীতে কারো সঙ্গে খুব কাছের সম্পর্ক রাখতে চায় না। এই শুনে আমুর মন খারাপ হয়ে যায় এবং বুঝতে পারে যে সেকাও জীবনে অনেক সহ্য করেছে। সেকা তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আমু তার পরিবারের ব্যাপারে বেশি কিছু বলতে চায় না। এই দেখে সেকা কথার প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করে সে কি পছন্দ করে। আমু জানায় সে লড়াই করতে পছন্দ করে, এমনকি সে ছোটবেলা থেকে লড়াই করতে অনেক পছন্দ করত। তাই তার বাবা মা তাকে খুব অদ্ভুত মনে করত। তাকে লড়াই করতে মোটেও ভয় লাগতো না। একবার সে কিছু অ্যাডভেঞ্চারারদের সঙ্গে একটি মিশনে গিয়েছিল যেখানে তাদের দলের অর্ধেকের বেশি লোক মারা গিয়েছিল, কিন্তু এতেও সে একটু ভয় না পেয়ে আরেকটি মিশনে যেতে চাইছিল। এই দেখে সকলে মনে করতে শুরু করেছিল যে সে লড়াইয়ে আসক্ত হয়ে গেছে এবং সে পাগল হয়ে গেছে। তাই সেই একাডেমিতে এসেছে সবচেয়ে শক্তিশালী
শক্তিশালী হওয়ার জন্য এবং দুনিয়া থেকে দূরে থাকার জন্য। সে মনে করেছিল যে সে যদি সবচেয়ে শক্তিশালী হয়ে যায় তবে তার কাছে লড়াই করাটা বিরক্তিকর হয়ে পড়বে এবং সে লড়াই করার আসক্ত থেকে বের হতে পারবে। এমনকি কিছুক্ষণ আগে যখন সে দানবদের সঙ্গে লড়াই করছিল তখন সে অনেক মজা পেয়েছিল। তাই সে সেকার কাছে জানতে চায় তার কি এটি লড়াইয়ের জন্য পাগলামি। সেকা বলে যে সত্যি কথা বলতে গেলে তাকে তেমনটা মনে হয় না। এতে আমু একটু অবাক হয়। সেকা বোঝায় দুনিয়াতে এমনও বাচ্চাদের দরকার যারা সকলের থেকে আলাদা। তার একাডেমিতে আসার একটি উদ্দেশ্য ছিল, তাই তার মনে হয় না যে সে একটু অদ্ভুত। এই শুনে আমুর কিছুটা মন ভালো হয়। সেকা মজা করে জানতে চায় লড়াই ছাড়াও তার কি আরেকটি কাজ পছন্দ, যেটি হলো নোংরা কথা বলা। এই শুনে আমু তার মুখে ঘুষি মেরে দেয় এবং লজ্জা পেয়ে বলে সে অনেকদিন অ্যাডভেঞ্চারারদের সঙ্গে থেকেছে। এমনকি সে তাকে হুমকি দেয় যে সে যদি এই ব্যাপারে কাউকে বলে তবে সে তাকে মেরে ফেলবে। সে সেকাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সঙ্গে কথা বলার জন্য এবং তাকে বাঁচানোর জন্য। সেকা দাঁড়িয়ে প্রস্তাব দেয় সেই অন্ধকূপে তাদের অ্যাডভেঞ্চার শুরু করার জন্য এবং দানবদের মারার জন্য। এই প্রস্তাবে আমিও খুব খুশি হয়ে যায় কারণ এতে অনেক মজা হবে এবং এই সুযোগে সে সেকার থেকে কিছু শিখে নেবে। তারা দানবগুলোকে মারতে মারতে সেই অন্ধকূপের এক বিশাল ঘরের কাছে পৌঁছায় যার ভিতরে একটি নাগ ছিল। সে হলো এই অন্ধকূপের মালিক। সেকা প্রস্তাব দেয় যদি তারা ওই দানবটিকে মেরে ফেলে তবে হয়তো তারা এখান থেকে বেরোনোর পথ খুঁজে পাবে। কিন্তু আমু এতে রাজি হয় না কারণ সেই নাগটি হলো অনেক শক্তিশালী যার কাছ থেকে জিততে পারা অনেক মুশকিল। সেকা বলে আমরা ওই দানবটিকে পরাজিত করতে পারবো কারণ তুমি আমার সঙ্গে রয়েছো। এই প্রস্তাবে আমু রাজি হয়, তবে সতর্ক করে যদি কোনো সমস্যা আসে তবে তাদের পালাতে হবে। তারা দৌড় দিয়ে নাগের রুমে প্রবেশ করে, ফলে নাগটি জেগে ওঠে। তখন সেকা কাঠ ম্যাজিক দিয়ে হামলা করে কিন্তু তার কিছুই হয় না, বরং সেটি বিষ দিয়ে তার উপরে হামলা করে। তাই সেকা লাফিয়ে একটি উঁচু জায়গায় চলে যায়। তখন আমু উঁচুতে লাফ দিয়ে উইন্ডল্যান্স দিয়ে হামলা করে নাগটির মনোযোগ বিঘ্ন করে। এই সুযোগে সেকা একটি বিস্ফোরক মেটালকে উপর থেকে তার মাথায় মেরে একটি মন্ত্র পড়ে এবং আমুকে তার মাথায় ফায়ারবল দিয়ে হামলা করতে বলে। তাই আমু ফায়ারবল দিয়ে হামলা করে মেটালটি বিস্ফোরিত করে নাগটিকে দুর্বল করে ফেলে এবং উপর থেকে লাফ দিয়ে তার মাথায় তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে। সেকা দৌড়ে তার কাছে আসতে থাকলে আমু লাফিয়ে খুশিতে তাকে জড়িয়ে ধরে এবং বলে তারা দানবটিকে মারতে পেরেছে। তারা এখনই তাদের টিম বানিয়েছে, তবুও তারা একে অপরকে কত ভালোভাবে বোঝে। তারা এত কাছাকাছি থাকায় এমন লজ্জা পেয়ে দূরে সরে যায়। আসলে সেকা আগে শিকিগামির সাহায্যে এখান থেকে বেরোনোর পথ খুঁজে পেয়ে গিয়েছিল, কিন্তু সে একটু মজা নিতে চেয়েছিল, সঙ্গে সে আমুকে একটু অভিজ্ঞতা দিতে চেয়েছিল কারণ একদিন সে সবচেয়ে শক্তিশালী হবে। কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখতে পায় একটি দানবের হাতে একটি তলোয়ার ঢুকানো আছে। সেকা সে তলোয়ারটি বের করে আমুকে দেয়। তখন সেই তলোয়ার থেকে একটি রিং নিচে পড়েছে এবং সেই রিংটি সেকা নিজের কাছে রেখে দেয়। আমু খুব খুশি হয় কারণ তারা দুইজন মিলে এটিকে অর্জন করেছে। সেকা সম্মত হয়ে বলে একজন অ্যাডভেঞ্চারার হওয়া আসলে অনেক মজার কাজ। এই শুনে আমু তার সঙ্গে আবারও কোনো অ্যাডভেঞ্চারারে যেতে চাইছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছিল না। এটি দেখে সেকা বুঝে ফেলে এবং কথা দেয় যে তারা আবারও একসঙ্গে কোনো অ্যাডভেঞ্চারারে যাবে। এই শুনে আমু খুশি হয়ে যায়। এরপর তারা অন্ধকূপ থেকে বেরিয়ে আসে এবং ফিরে গিয়ে সেকা প্রশিক্ষকদের সবকিছু জানিয়ে দেয়, শুধুমাত্র আমুর অভিশপ্ত হওয়ার এবং তার নিজের মন্ত্রের কথা বাদ দিয়ে। প্রশিক্ষকরা অবাক হয়েছিল এই জেনে যে ওই মন্দিরের নিচেই সেই অন্ধকূপটি ছিল, তবে সেই ম্যাজিক সার্কেলটি নিজে থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর সেকা প্রশিক্ষক কর্ডেলের কাছে আসে এবং জানতে চায় তার রিচুয়াল কেমন চলছে। এই শুনে কর্ডেল একটু অবাক হয়। তখন সেকা জানায় যে আমু এখন ঠিক আছে। কর্ডেল গভীর মুখ করে জানতে চায় সে আমুর ব্যাপারে কি জানে। সেকা প্রকাশ করে যে তাকে প্রথম থেকে একটু অদ্ভুত লাগছিল যে ওই দানবটি স্কুলের মধ্যে কিভাবে ম্যাজিক সার্কেল বানাতে পেরেছিল, এর উপরে ওই অন্ধকূপের ঘটনা। এইসব দেখে সে বুঝে গিয়েছিল যে এর পিছনে স্কুলের মধ্যে থাকা কোনো লোকেরই হাত আছে। কর্ডেল বুঝে যায় যে তার সত্য প্রকাশ পেয়ে গেছে। তখন সে তাদের নিজেকে আসল রূপে আসতে বলে। তাই কর্ডেল হেসে বলে যে সেও একজন মানুষ। সেকা জেনে গেছে যে সে হলো ডিমনদের গোয়েন্দা, যার উদ্দেশ্য হলো হিরোকে শেষ করে দেওয়া। এরপর সে তার মন্ত্রের প্রশংসা করে যেটি সে আমুর উপরে প্রয়োগ করেছিল। কর্ডেল প্রকাশ করে যে এটি এমন এক অভিশাপ জাদু যেটি টার্গেটকে দূর থেকে অসুস্থ করতে পারে, এমনকি অবশেষে মেরেও ফেলতে পারে। এই বলে সে অনেক জোরে হাসতে থাকে। সেকা জানিয়ে দেয় যে এখন তার অভিশাপে রামুর উপরে কোনো প্রভাব নেই। সঙ্গে এটাও বলে যে এই জাদু তখনই কাজ করবে যখন কেউ দানবের রক্ত দ্বারা ভিজে থাকবে, তাই সে তাদেরও রক্ত দ্বারা ভেজানোর চেষ্টা
চেষ্টা করেছিল। লড়াইয়ের সময় আম্মু ডিমনদের রক্ত দ্বারা বেঁচে গিয়েছিল, তাই জাদুটি তার উপরে কার্যকর হয়েছিল। এই শুনে কর্ডেল অবাক হয়ে যায়, কারণ সে এই ব্যাপারে কিভাবে জানলো। তখন সেকা একটি ডিমনকে সামন করে সেটি রক্ত দ্বারা পুরো ভিজে যায় এবং একটি মন্ত্র পড়ে সেই অভিশাপের জাদুটি নিজের উপরে নিয়ে নেয়। এই দেখে কর্ডেল ভয় পেয়ে যায়, কারণ এই অভিশাপটি নেওয়ার ফলে সেকা আর বাঁচতে পারবে না। তখন সেকা একটি মন্ত্র পড়তে থাকে, ফলে তার আগের জীবনের রূপটাও দেখা যায়। এই দেখে কর্ডেল ভীষণ ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করতে থাকে সে আসলে কে। তখন সেকা তার অভিশাপটি কর্ডেলের উপরে দিয়ে দেয়, ফলে তার অবস্থা একেবারে বিপজ্জনক হয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। যাওয়ার সময় সেকা বলে এইসব অভিশাপের সঙ্গে খেলা তার অনেক পুরনো শখ। ইউকি জানতে চায় যে সে কিভাবে জানলো যে এই সবের পিছনে কর্ডেল ছিল। এই শুনে সেকা প্রকাশ করে যে তার শিকিগামি কর্ডেলের পোশাকে সেই ফুলের পরাগরেণু পেয়েছিল, যে ফুলটি শুধু ওই ম্যাজিক সার্কেলের আশেপাশেই পাওয়া যায়। এরপর সেকা ইফার কাছে সেই রিংটি উপহার দেয় এবং সেই রিংটি পরা মাত্র স্পিরিটগুলি সেটির প্রতি আকৃষ্ট হতে থাকে। সেই উপহারটি পেয়ে ইফা খুব খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশ দিয়ে আমুকে যেতে দেখলে সেকা তাকে ডাক দেয়, কিন্তু সে রুড ব্যবহার দেখিয়ে বলে যে আমার সঙ্গে কথা বলার ব্যাপারে ভাববেও না। এই জবাব শুনে তো সেকা পুরো হতবাক হয়ে যায়। আম্মু ইফার কাছে এসে গতকালে পড়াশোনায় সাহায্য করার জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এ দেখে সেকা অবাক হয় যে তাদের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেছে। ইউকি সেকাকে জানায় যে আম্মু লজ্জায় তার সঙ্গে কথা বলতে পারছে না। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।